দর্শনিকায় বন্ধুরা, আমি পাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই গল্পের বিষয়ে বস্তু আজকে গ্রাম্য একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমি আমার এক পরিচিত জনের কাছে শুনেছি এবং শুনে মনে হয়েছে যে এই ঘটনাটি আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই আমি আপনাদের কাছে নতুন গল্পটি নিয়ে উপস্থিত হলাম। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন বলে আশা করি। তো বেশি কথা না বলে চলুন আমরা গল্প শুরু করি। তো ঘটনাটি হচ্ছে, একটি গ্রামে একটা বেশ সম্ভ্রান্ত পরিবার ছিল। সেই সম্ভ্রান্ত পরিবারের যে কর্তা ব্যক্তি, তার 3 ছেলে এবং 2 মেয়ে। এই নিয়ে তাদের সংসার। ভদ্রলোকের বিভিন্ন ধরনের কারবার ছিল আর কি। সে সুপারির ব্যবসা করত, কাঠের ব্যবসা করত এবং যে মালামাল নিয়ে শহরে গিয়ে বিক্রি করতো। মানে মোটামুটি যখন যেই জিনিসের মার্কেটটা থাকে সেই জিনিসটা বুঝে বুঝে সে ব্যবসা করে। এরকম করে তিনি বেশ অর্থকরী এবং পয়সার মালিক হয়েছেন এবং বেশ একটা বাজারে একটা সমিল করেছেন, সেখান থেকেও তার বেশ ভালো আয় হয়। তো গ্রামের অন্য 10টা পরিবারের মতো তার পরিবারটা তার 10টা পরিবার থেকে তার পরিবারের আর্থিক অবস্থা একটু বেশ ভালো পর্যায়ে। তো আসলে সব সুখ তো আর একরকমে আসে না। দেখা যায় যে কারো অর্থকরিক সুখটা আর্থিক দিকটা স্বাচ্ছন্দ্যতা থাকলে এবং টাকা পয়সার অভাব না থাকলেও দেখা যায় কোনো না কোনোভাবে মানুষের কিন্তু একদিকে না একদিকে একটা টান থেকেই যায়, অভাব থেকেই যায়। তো এই ভদ্রলোকের যে সমস্যা হয়েছে, তার 3 ছেলে এবং পরপর 3 ছেলের পরে 2টা মেয়ে হয়েছে। তো এই 2টা মেয়ের মধ্যে একজনকে নিয়ে আসলে এই ঘটনাটা। তো ঘটনাটার মূল বিষয়টা আমি আপনাকে যেটা বলতে আমি শুনছি সেটা হচ্ছে যে 3 ছেলেকেই ভদ্রলোক করছেন কি বিয়ে দিছেন এবং তারা ওই বাড়ির মধ্যে বিশাল বড় একটা বাড়ি তার। সেখানে 3টা আলাদা আলাদা ঘর করে ছেলেরা থাকে, 3 ছেলে থাকে এবং তারা বাবার সাথে কাজে সাহায্য করে। কিন্তু সমস্যা হয়েছে যে তার যে মেয়ে 2টার বিয়ে হচ্ছিল না এবং মেয়ে 2টার বিয়ের বয়স মোটামুটি পাড়ায় গেছে এবং একজনের বয়স প্রায় 30, আর একজনের বয়স 28 এরকম। তো এই নিয়ে কিন্তু গ্রামের সব জায়গাতে কানাঘুষা হইতেছিল যে তার মেয়েদের বিয়ে হচ্ছে না কেন। আসলে এই ধরনের একটা সমস্যা কিন্তু গ্রামগঞ্জে খুব বড় হয়ে দেখা দেয় এবং যিনি আমাকে ঘটনাটা বলছেন তিনি আমাকে বলছেন যে আসলে শুধু 1 গ্রাম না 2 গ্রাম না, আশেপাশে সব গ্রামেই এরকম একটা কথা ছড়িয়ে গেছিলো যে মতি মিয়ার 2 মেয়ের কিন্তু বিয়া হয় না এবং কেন বিয়া হয় না সেটা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু আবার আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে মতি মিয়ার এই যে বিয়ে মেয়েদের যারা দেখতে আসে বেশ ভালো ভালো সম্বন্ধ আসতো। প্রথম দিকে খুব ভালো ভালো সম্বন্ধ আসতো, মানে অন্য অন্য গ্রামের মাতব্বর অথবা অন্য কোনো গ্রামের ছেলে বিদেশে থাকে অথবা আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে। তো যেহেতু তার আর্থিক অবস্থা ভালো, সব ভালো ভালো ফ্যামিলি থেকেই বিয়ে আসতো। কিন্তু দেখা যায় যে বিয়ের কথাবার্তা সব ঠিক, একেবারে সে যায়। আর যেহেতু মতি মিয়ার মেয়ের বিয়ে হচ্ছিল না, তো মতি মিয়ার ইচ্ছা ছিল যে তার মেয়ের বিয়ে সে খুব ধুমধাম করে করবে, 10 গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াবে, ছেলেকেও ইচ্ছা মতো যৌতুক বা টাকা পয়সা দিয়ে দিবে। তো এইসব ব্যাপারে সব যে যাই বলে মতি মিয়া কিন্তু রাজি হয়ে যায়। তখন তো এই 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 তারপরেও দেখা যাচ্ছে যে মতি মিয়ার এই 2 মেয়ের বিয়ে হচ্ছিল না এবং মেয়ে 2টা যে দেখতে কালো বা কুৎসিত তা কিন্তু না। মেয়ে 2টাও মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বেশ সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র। তাদের কোনো দোষ আছে বলে বা এলাকায় বা মহল্লাতে বা ওই গ্রামে কেউ বলতে পারবে না এবং সবাই বলতো যে না মেয়েরা ভালো, মেয়েরা ভালো। এবং কে যে ভাঙানি দেয় বিয়েতে, গ্রামের দেশে কিন্তু একটা জিনিস হয়, কারো ভালো কেউ চায় না। দেখা যায় যে একবারই একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হইতেছে, তো একজন কোনো এরকম কি কোনো কথাবার্তা কৌশলে বলে দেয় যাতে ওই বিয়েটা ভেঙে যায়। তো এই মতি মিয়ার ক্ষেত্রেও তাই হয়। উনিও মনে করেন যে কেউ আশেপাশে কেউ না বিয়ে দেয়। এর জন্য সে করতো কি, যখনই মেয়েদের বিয়ের কোনো সম্বন্ধ আসতো তখন করতো কি, গ্রামে না দেখায়া তার যে শহরে আবার একটা বাড়ি আছে সেই বাড়িতে নিয়ে মেয়েদেরকে দেখাইতো এবং সে ধীরে ধীরে ওই শহরেই, ওইখানে আর কি, শহর মানে উপজেলা আর কি,
সেই উপজেলাতেই নিয়ে দেখাইতো, কিন্তু তারপরেও বিয়েগুলো কোনো না কোনো কারণে ভেঙে যেত। তো এই কারণে কিন্তু মতি বিয়ে আইবুড়ো হয়ে যাচ্ছে, এবং এই নিয়ে গ্রামে কানাঘুষা ফুসফাস এইটা ওইটা অনেক কিছুই হতো। এবং ছেলেরাও, যে তার যে 3 ছেলে ছিল তাদের শ্বশুরবাড়ির লোকের জনরাও বউরাও অনেক সময় ঝগড়াঝাটি লাগলে, এক ফ্যামিলি যেমন হাঁড়ি পাতিল ঠকঠক করে এরকমই এই বউরাও যদি গিয়ে লাগতো তাই বিয়ে নিয়েই খোঁটা দিত। তো দেখা গেলো যে এটা নিয়ে মতি মিয়ার মনে প্রচণ্ড রকমের কষ্ট ছিল। তো কষ্ট থাকার পরে সে কিন্তু এর মধ্যে কম, ওই গ্রামে যেটা হয় আর কি, সে বিভিন্ন হুজুরের কাছ থেকে পরা পানি আনতো, তাবিজ আনতো, যে যা বলে সেটাই করতো, কিন্তু আসলে কোনো কাজ হইতো না। মানে কাজের কাজ কিছু হইতো না, ওই যে যেরকম এরকমই চলতেছিল। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, কিন্তু মেয়েদের বিয়ে হয় না। তো এটা নিয়ে মতি মিয়া তার ওয়াইফ খুব নানা রকমের যন্ত্রণার মধ্যে ছিল। তবে এইখানে আরেকটা ঘটনা উল্লেখ করা উচিত, যে মতি মিয়ার কিন্তু 2 বিয়ে। আসলে এইটা একটা ফ্যাক্টর, কারণ মতি মিয়ার সংসার ছিল 2টা। একটা সংসার এইটা, এই যে ছেলেমেয়েরা ছিল তারা কিন্তু সবই তার প্রথম ঘরের স্ত্রীর কন্যা এবং পুত্র। আর মতি মিয়া যে দ্বিতীয় বিয়েটা করছিল সেই ঘরে তার কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু ওই মহিলাটাও তারা একসাথেই থাকতো আর কি। 2টা মানে 2 স্ত্রী নিয়ে মতি মিয়ার এক সংসারেই থাকতো, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের ঝগড়াঝাটি বা কোনো রকমের কখনো ঝট ঝামেলা হয়েছে এরকম শোনা যায় না। এবং 2 বউ এরকমভাবে থাকতো যেন একজন আরেকজনের বোন, এরকম বড় বউ এবং ছোট বোন, এইরকমই তাদের মধ্যে 2 বউয়ের মধ্যে সম্পর্ক ছিল। কাজেই সবাই এটা জানতো, এবং বউরা এত মিল, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে না যে আসলে যে সতীনরা এইভাবে মিলেমিশে থাকে। তো এইটা নিয়ে মতি মিয়ার কোনো দুঃখ ছিল না। মতি মিয়া সবসময় করতো, আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিছে, আমাকে এত সম্পদ দিছে, আমার 2টা বিয়ে করছি, সেই বউ ঘরেও আমার এরকম সুখ স্বাচ্ছন্দ্য, 2 বউ মিলামিশা থাকে, অথচ মেয়েটা দিয়ে আল্লাহ তালা আমাদের 2 মেয়েকে দিয়ে আমার কী রকমের কষ্ট দিতেছে। এই নিয়ে মতি মিয়ার কষ্টের আর কোনো শেষ নাই। তো মতি মিয়া দেখা যায় যে প্রায় সারাদিনই এরকম এক রকমের বিষণ্ণতায় ভুগতো, যে মেয়েদের আসলে বিয়ে হচ্ছে না। তো প্রথম এটা গুরুত্ব না দিলেও সে কিন্তু এক সময় তার এই বিষয়টা একটা মানসিক রোগের পর্যায়ে চলে যায়, এবং সে সব সময়ই এই ব্যাপারটায় অ্যালার্ট থাকে। তো কারো বিয়ে শাদির কথা উঠলে সেখানে উপস্থিত থাকে না, সে সরে যায়। এবং দেখা যায় যে নিজের মেয়েদের বিয়ে হচ্ছে না, এটা নিয়ে তার মনের ভিতরে নানা রকমের কষ্ট কাজ করে। তো এইটা যে, তো একবার মতি মিয়া একদিন তার বাজার থেকে সে বড় নৌকা ছিল, অনেক বড় বড় নৌকা ছিল মতি মিয়ার 3-4টা, সেইটাতে করে সে ধান সুপারি, তারপরে হলো গাছ, বিভিন্ন ধরনের গাছ, দামি দামি গাছ নিয়ে শহরে বিক্রি করতো। তো একদিন সে শহরের থেকে সে গাছ বিক্রি করে সে ওই বড় নৌকায় করে তার বাড়ির দিকে আসতেছে। তো নৌকাগুলো যখন শহরের দিকে যায় তখন করে কি, গাছ সাথে করে নিয়ে যাচ্ছে, কিন্তু আসার সময় করে কি ওই বিভিন্ন ধরনের যাত্রী নিয়ে নেয়। তাহলে এতে হয় কি, যে নৌকার যে খরচ সেটা অনেকটাই উঠে যায়। আর মতি মিয়া তো সবসময় মানুষের মধ্যে থাইকা অভ্যস্ত, আর তার ব্যবসায়িক একটা মন, সে ব্যবসায়িক চিন্তা ভাবনা, কাজে কীভাবে সবসময় টাকা বাড়ানো যায় এই দিকটা মতি মিয়ার একদম সবসময় চিন্তা থাকে। তো ফলে মতি মিয়া করতো কি, ওই যখন ওই শহরের দিকে গাড়ি শহরের দিকে নৌকা যাইতো, তখন আসার সময় মতি মিয়া ওই তার মাঝিদের বলাই ছিল যে তোমরা যখন ফেরত আসবা তখন তোমাদের মতো লোকজন নিয়ে নিবা, এবং যত যা আয় করতে পারো। তো দেখা গেল যে এর ফলে মতি মিয়ার ওই যে নৌকার যে খরচ, আসা যাওয়ার খরচ, বা ওই যে নৌকায় তখন তো আবার ইঞ্জিন দেওয়া চলতো, এই ধরনের নৌকাগুলি, তো এই ইঞ্জিনের তেলের খরচ এগুলো কিন্তু ওইখান থেকে উঠে যেত। ফলে মতি মিয়ার আসলে গাছ টাছ এগুলো এক ধরনের, সে যে যাতায়াতের এইসব খরচ লাগতোই না। তো এইটা একটা ছিল মতি মিয়ার আরেকটা আইডিয়া। তো তো এরকম একবার সে আসতেছে, তো সেই যেই হাটে গেছিল, সে তো ওই যে শহরে গেছিলো, যে একটা হাটের দিন, শহরে ওইখানে হাট হয় সপ্তাহে 2 দিন, হাট হয়, সেই হাটের মধ্যে গেছিলো। তো ফেরার সময় তো ওরকম অনেক যাত্রী উঠছে তার যে কেউ বিভিন্ন ধরনের বস্তা, টুকরি, তারপরে এইটা ওইটা নিয়ে, কেউ ছাগল নিয়ে, তারপরে যে যা পারে আর কি, যে গ্রামের হাটগুলো থেকে ফেরার সময় যেই রকমের চিত্র থাকে ওই রকম জিনিস নিয়ে চলতেছে। তো এর মধ্যে একটা লোক উঠছে, সে একটা অনেকটা তান্ত্রিক টাইপের, মানে তার সারা শরীরে হাতের মধ্যে বড় বড় লোহার বালা, পরনের মধ্যে কালা একটা কি বলে যে চটের
জামা, তারপর চুলগুলি জটলা, হাতের মধ্যে লোহার একটা এই লাঠিটা আবার বাঁকানো। তো দেখা যায় যে তান্ত্রিকরা যেরকম হয় সেরকম, আর পরনে কালো রঙের লুঙ্গি, এবং লোকটা ছোটোখাটো বয়স্ক, মুখে জট বাঁধা দাড়ি। তো ওই মাঝি একবার চাইছিল যে লোকটাকে নিবে না, কিন্তু লোকটা যখন ইয়াতে উঠছে, কি বলে, এই নৌকায় উঠছে, তখন মাঝি বাধা দিতে গেছিলো, তখন ওই আর কি তর্ক করতেছিল যে আপনারা নিব না, এরকম এরকম করতে চাইছিল বাধা দিতে। কিন্তু তখনই দেখা গেল যে মতি মিয়া ওই যে তার কাজ শেষ করে নৌকায় উঠতে যাবে, এইটা দেখে সে নৌকায় দিকে আসছে, এসে বলছে এই কী হয়েছে। তখন মাঝি বললো যে এই লোক যাইতে চাইতেছে। তখন মতি মিয়া বললো যেতে চাইতেছে, যাবে, অসুবিধা কী, তুমি আরে নাও। কয় যে না, দেখা যায় যে টাকা পয়সা দিব না। তখন মতিমা বললো, আমি বলছি নাও, টাকা পয়সা না দিলে না দিবে, তুমি ওনারে বসতে দাও। তো মতি মিয়া ওই লোকটারে বসতে দিল। তো লোকটা করলো কি, নৌকায় উঠা এই একটা সাইডে যায় বসে রয়েছে। আর মতি মিয়ার জন্য নৌকার পিছ মাঝির সামনাসামনি একটা সুন্দর করে জায়গা আছে, ওইখানে শুধু মতি মিয়াই একটা টুলের মতো থাকে, ইয়ার কত সুন্দর করে একটা টুল যেরকম বিছানো থাকে, যে স্কুলের বেঞ্চগুলো লম্বা এরকম বসার জায়গা আছে, ওইখানে মতি মিয়া বসে থাকে। তো ওইখানে একটু আরাম করে একটা গদির মতো আছে, সেটার মধ্যে বসে। তো লোকটা ওই পাগল যে তান্ত্রিক লোকটা, সে করছে কি, ওই আইসা নৌকা মতি মিয়ার যেখানে বসে তার উল্টা দিকের যে পাটাতন আছে ওইখানের মধ্যে বসছে, এবং বৈশা সে তার মতোই বৈশাই রয়েছে, এদিক ওদিক তাকায়, এই করে যা করে আর কি। তো মতি মিয়ার তো ওই নৌকায় উঠা সে মনে মনে হিসাব করতেছিল যে আজকে কত লাভ হইলো, কত কী করলো, এরকম এরকম মনে মনে হিসাব করতেছে। তো নৌকা ছেড়ে দিল যথারীতি, যেখানে থেকে মতি মিয়ার বাড়ি ওই হাট থেকে প্রায় 3-4 ঘন্টা লাগে নদীতে, নৌকায় করে আরও বেশি সময় লাগে, হয়তো 3-4-5 ঘন্টা লাগে। ওই নদীকে আবার গ্রাম দেশে তো একটা জোয়ার ভাটার ব্যাপার আছে। তো দেখা গেলো যে জোয়ার পাইলে সে তাড়াতাড়ি যাওয়া যায়, আর জোয়ার না পাইলে প্রায় 3-4 ঘন্টা লেগে যায় যেতে। যাই হোক, যথারীতি নৌকা ছাড়লো, বিভিন্ন ঘাটে ঘাটে নৌকা থামে, লোকজন নামে। তো যে ঘেটে গেছিলো সেখানে একটা বড় নদীটা পার হয়ে ওই পারে দিয়া তারপরে আবার খালের ভিতর দিয়া যায় গ্রামের দিকে যাইতে হয়, দীর্ঘ পথ আর কি। তো ওই নদীটা পার হওয়ার পরে এই কিছু লোক আবার নদীর ওই পারে নেমে গেছে। তো নৌকাটা আগের চেয়ে খালি হয়েছে, বিশাল বড় নৌকা, আগেই বলে রাখছে প্রায় 50-60-100 জন লোক উঠলেও ওই নৌকার কিছু না, যেহেতু গাছ টানে নৌকাতে, তাহলে বুঝতেই পারতেছেন যে নৌকাটা কীরকম। যে আমাকে এই গল্পটা বলছে সে বলল যে বড় নৌকা, এই ধরনের নৌকাগুলোকে আসলে বাণিজ্যিকভাবেই ব্যবহার করার জন্য তৈরি করা হয়। তো যেটা করতেছে, তো কিছু লোক নেমে যাওয়ার পরে নৌকাটা অনেকটা খালি হয়েছে, 50-60 জনের থেকে মনে করেন নদী পারানের পরেই প্রায় 20-25 জন নেমে গেছে, তো অর্ধেক লোক নৌকায় আছে। তো ওই পাগল লোকটা কিন্তু নদীর ওই পারে নামে নাই, সে বৈশাই রয়েছে। তো মতি মিয়ার তার দিকে সে যতবারই তাকাইছে দেখে লোকটা মতি মিয়ার দিকে তাকায় থাকে। তো আবার করে কি কয় যে যে মতি মিয়া অন্যদিকে তাকাইলো, আবার যখন ঘুরে ফিরে তার দিকে তাকায় দেয় লোকটা যেন তার দিকে তাকায় তাকায় কি চিন্তা করে আর হাসে। তো মতি মিয়ার জিনিসটা কিন্তু আসলে একটু বিব্রত বোধ করতেছে, সে তার ভাল লাগে না জিনিসটা, সে মনে মনে কয় যে এটা কি বা কেন এরকম হইতেছে। তখন মতি মিয়া বলতেছে যে আচ্ছা যাই হোক, না দেখার ভান করে মতি মিয়া করলো কি, এদিক ওদিক তাকায় সে নিজের মতো চুপচাপ। আর মতি মিয়ার নিজস্ব যারা কাজ করে 2-3 জন কর্মচারীও তার লগে আছে, তার সামনেই বসে রয়েছে, তারা ওই বিভিন্ন হিসাব নিকাশ করতেছে, নিজেদের মধ্যে কথা বলতেছে, মতি মিয়ার হিসাব দিতেছে, এই করতেছে। তো দেখা গেলো যে কাগজ কলম নিয়ে মতি মিয়া অনেকক্ষণ হিসাব নিকাশ করে একসময় কাগজ কলমটা রাইখা তার যেই জায়গাটায় বসে সেখানে একটু ওই হেলান দিয়ে আরাম করে সে চোখ বন্ধ করে ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পরে যখন অনেকক্ষণ পর চোখ খুলছে, তখন দেখে যে সে যে তার বাড়ির কাছে যে হাটটা, যেখানে কি মতি মিয়ার ওই যে সমিলটা আছে, সেখানে চলে আসছে নৌকা, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। তো ওইখানে সব লোক নৌকা থেকে কিন্তু নাইমা গেছে, কিন্তু ওই যে তান্ত্রিক লোকটা, পাগল লোকটা, সে কিন্তু নৌকা থেকে নামে নাই। তো সে কিন্তু ওইখানে এই নৌকায় বসে রয়েছে। তো মতি মিয়া তারপরে ওই লোকটাকে দেখাও না দেখার বান করে সে করলো কি, নৌকা দিয়ে তার লোকদের ডাক দিছে, সে ওইটা যে নিজের দোকানের দিকে বা ওই যে সমিলের দিকে যাচ্ছে। সমিলের দিকে যাওয়ার সময় লোকটার দিকে একবার তাকায় বলল যে আপনি কোথায় যাবেন, এটা তো এইখানের শেষ ঘাট, তাহলে আপনি কই যাবেন, এখানেই আপনার নামতে হইব, বা আপনার কি কোনো জায়গা আছে বলেন, আমার তাহলে মাঝি যায় আপনাকে অন্য নৌকায় করে দিয়ে আসবে। এত বড় নৌকা নিয়ে তো যাওয়া যাবে না, ছোটো নৌকায় করে আপনারা দিয়ে আসবে। তো লোকটা বললো যে, লোকটা কিছু বলে না, লোকটা চুপচাপ হয়ে রয়েছে আর কি, সে একটা হাসলো। তারপরে হাসার পরে
মতি মিয়া বললো যে বুঝছে যে বেশি ধরনের লোকদের সাথে বেশি কথাবার্তা বলাটা আসলে ঠিক না, কখন কোনটায় মন খারাপ করে ফেলে, অভিশাপ টভিশাপ দেয়, তার ফলে হয়তো অনেক রকমের ক্ষতিও হয়ে যেতে পারে। তো এই ধরনের একটা ভয় কিন্তু মানুষের মনে থাকে আসলে এই ধরনের লোকদেরকে দেখলে। তো মতি মিয়া বললো যে ঠিক আছে, এই কয়ে সে নেইমা গেছে। নেইমা যে মাঝিরে বললো, এই উনি যদি কোথাও যেতে চায় তাহলে দিয়ে আইসো, একটা ছোটো নৌকা করে দিয়ে আসো, আর যদি চলে যায় তাহলে চলে যাক, আর ভাড়া টাড়া দিতে চাইলে রাইখো না। এই কেউ মতি মিয়া নাইমা গেছে। নাইমা তাই তার সমিলের দিকে লোকজনটা নিয়ে সমিলির দিকে চলে গেছে। তো সমিলিকে যায় সে হাত মুখ ধুইছে টুইছে। তো এইখানে তার বাড়ি থেকে খাবার আসে, সমিলটা যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে না, তো যায় দেখে খাবার টাবার আসছে বাসা থেকে টিফিন কারিতে করে। তো সে হাত মুখ ধুইয়া টুইয়া ফ্রেশ হইয়া নামাজ পড়ছে, নামাজ পড়া সে করলো কি তে খাবার খাওয়াইতে বসছে। তার লোকজনদের তার চলে গেছে যার যার মতো, তাদেরও বাড়ি আশেপাশে, দুই একজন আছে সমিলে যারা গাছ টাছ কাটে তারা। তো ওই সমিলের এখানে যেহেতু রমেশ মিয়া কী বলে মতি মিয়ার একটা অফিস আছে, সে সেই অফিসের মধ্যে বসে খাবার খেয়ে, যখন খাবার খাইতেছে তখন হঠাৎ করে তার চোখ গেছে ওই রাস্তার দিকে। তো রাস্তার দিকে যা সোজা একটা রাস্তা চলে গেছে তার সমিলের সামনে দিয়ে, পূর্ব থেকে পশ্চিমের দিকে। তো সেদিকে চলে গেছে, হঠাৎ করে তাকে দেখে ওই যে পাগল তান্ত্রিক লোকটা, সে হাঁটতে 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 তার সমিলের সামনে দরজায় এসে দাঁড়াইছে। তারা সে এদিক ওদিক তাকায়, ওই দরজা দিয়া মতি মিয়ার সাথে চোখাচোখি হয়ে গেছে। মতি মিয়া তখন কিন্তু খাচ্ছিল। তখন মতি মিয়া আবার করলো কি খাবারটা রাইখাই উঠছে, উইঠা আইসা সে কিন্তু ওই কী বললো দরজা দিয়া বের হইয়া, তো ওই রাস্তার সামনে আইছে, বেশি দূর অল্প একটু দূরত্ব, এই 10 হাত 12 হাত ডিস্টেন্স এরকম আর কি। তো আইসা দাঁড়ায় লোকটা শুনলো, কি বাবা আপনি এদিকেই আইসা পড়ছেন? তো আমি যখন বললাম তখনই নামতেন। তখন ওই লোকটা আইসা বলল, আমি তো তোর কাছে আইছি রে মতি। তো এইটা কথাটা শুই না মতির আর কি ওনার সাহেবের কেমন একটু খারাপ লাগলো, যে নিজের নাম বহুদিন সে কারো মুখে শুনে না, সাধারণত এইভাবে ডাইরেক্ট নামে তার কেউ ডাকে না। মা বাবা চলে যাওয়ার পরে মতি নামে তার কেউ ডাকে না, মতি ভাই কয় অথবা অন্য কিছু নামের সাথে লাগায়, জনাব মতি এই ধরনের। হ্যাঁ, কিন্তু সরাসরি মতি তুই এই ধরনের শব্দ সে অনেক দিনই শুনে নেয়। তো তার কানটা ঝেন করে উঠছে শব্দটা শুনে। সে তারপরেও নিজের সংযত করে বলল যে আপনি আমার নাম জানেন? কয় তোর নাম তো সবাই জানে, তুই তো এখানে অনেক বড় কারবারি, আমি তো তোর নাম অনেক আগে থেকেই জানি এবং তোর লেগেই তো এখানে আইছি। ভাত খাইতেছস? খাওয়ার পরে কথা কও। তো মতিবা বললো যে যথেষ্ট খাবার আছে, আপনিও আসেন আমার লেগে খান, আমার সাথে কিছু খাবার খান। তো ওই লোকটা বললো যে না, আমি খাবার খাই না, আমি কিছুই খাই না, তুই খা, আমি এনে বইছি। বইলা লোকটা ওই যে তার মতি মিয়ার সমিলের দিকে ঢোকার যে মেইন রাস্তা থেকে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তার ওইখানেই বসে পড়ছে। তো মতি একটা একটা কাফিলা গাছের মতো ছিল, সেই গাছের নিচে বসে পড়ছে, ছোটো। তো গাছটার আকৃতি খুব একটা বড় তা না, তারপরে সেটার নিচে বসে আমার মতিবা বলতেছে এই রাস্তার মধ্যে বসে থাকবেন, গাছটা আসছে ভ্যানটে নাই আপনার গায়ে লাগবে, আপনি এক কাজ করেন ভিতরে আইসা বসেন, তারপর কথা বলে। আর আপনি যে আমার সাথে যদি 2টা খান তাহলে আমার ভাল লাগবে, আসেন 2টা খাবার খান, খাবার অনেক আছে। তখন মতি মিয়ার লোকটা দিয়ে মতি মিয়ার দিয়ে তাকায় কয়, কী দিয়া খাইতেছস? ও ইলিশ মাছ খাস? আচ্ছা খা, আচ্ছা দে, তুই যখন দিতে চাইতেছস 2টা ভাত দে, খাই, বহুদিন ভাত খাই না, আজকে কয়টা ভাত খাই। তো এই কথাটা শুই না মতি মিয়া করলো যে আসেন আসেন তাহলে ভিতরে আসেন। তো লোকটা এই তার সমিলের ভিতরে ঢুইকা ওই যে যে মেশিনটা আছে সমিলের যে গাছ কাটে, সেই মেশিনের সাথেই ওই মধ্যে ফ্লোরের মধ্যে থাপ করে বৈশা পড়ছে যে আন ভাত খাবো। তো মতি মিয়া আর দেরি করে নাই, তাড়াতাড়ি যে লোকটা ওনারে খাবার খাওয়াইতেছিল সেই লোকটারে বললো, এই তাড়াতাড়ি একটা প্লেটের মধ্যে দিত, ভাত মাছ আছে যাতে। তো মতি মিয়া করলো কি নিজেই আর কি বড় মাছের টুকরাটা তুইলা তারপরে তরকারি টরকারি দিয়া প্লেটের পাশে ভাত দিয়া না লোকটার হাতে দিছে। তো লোকটা করলো কি এই ভাত খাইতে শুরু করলো, হাতটা কিছুই দিল না, সে করলো কি নিজেই ভাত খাওয়া শুরু করলো। এবং সে করলো কি ভাত খাওয়ার অদ্ভুত অদ্ভুত লোকটার। সে করে কি বড় বড় করে মাখায়া পুরো 1 প্লেট ভাত প্রায় সে 2-3 লোকমায় পুরো ভাতটা খায় ফেলছে। এবং মাছ টাছ খায়াটে সে করলো কি পুরো 1 জগ পানি খাইছে। পানি খায়া মতি মিয়ার ওইখানে যে বললো যে তোর পুকুরটা কই রেখে নেয়, তো কয় পুকুর তো নাই, ওই যে খাল। খালে তারপরে খালের মধ্যে যায় ওই যে নদী, তার পিছনের দিকে একটা খাল চলে গেছে সরাসরি আরেক পূব থেকে পশ্চিমের দিকে। তো সেই খালের মধ্যে নেমে হাতটা ধুইয়া
উপরে উঠে আইসে, আয়া সে করতেছে তার দাড়ি চুলে টুলে পানি টানি দিয়ে একদম ভিজায় টিজায় নিজের আইসে। তো উপরে আসার পর মতি মিয়া ওই যে তার খাওয়া দাওয়ার মধ্যে শেষ করছে, শেষ করে একটা গামছা বের করে বললো যে বাবা নেন এই গামছাটা দিয়ে আপনি হাত পাও মুছেন। তো লোকটা বললো যে আমি হাত পাও মুছি না, পানি এমনি শরীরে শুকায়। সে যত পানি শরীরে থাকবো মনে রাখবি শরীর তত পবিত্র, পানি দিয়েই তো পবিত্র হইতে হইব, পানির মধ্যেই তো পবিত্রতা। হ্যাঁ, পানি দিয়েই সব কিছু ধুইতে হইব, তো পাপ ধুয়া যায়, পাপ ধুয়া যায়। তো মতি মিয়া তো লোকটারে খাওয়াইছে, তারপর খাওয়াইটা নিজে আবার পান খায় একটা, ওই যে পান আসছে সেই পানেও খায়া নিজে একটা পান খাইলো, পান খায়া ওই তার কর্মচারীরা বললো যে তোরাও যে খায় নে, যে তারা খাওয়াইছিল সে বললো যে আমি খাই আসছি বাসা থেকে। তো সে গুছাই টুসাই নিয়ে আবার খাবার চলে গেলো। তো মতি মিয়া আর যারা সমিল, তো সেদিন সে আর গাছ কাটা হইতেছিল, তার 2-3 জন লেবার আর কি বৈশা বৈশা ওই যে ভুসি টুসি এগুলো ব্যাগে ভরতেছিল বা তাদের কাজকর্মগুলি করতেছিল। তো মতি মিয়া তখন করলো কি একটা টুল আইন না ওই লোকটার সামনে বসছে। তো বৈশা বলতেছে পান খাইতে খেতে, বাবা পান খাইবেন? না পান খাই না, একটা সুপারি দে। এই বলে লোকটা মতি মিয়ার কাছ থেকে একটা সুপারি নিল। তো কাঁচা সুপারি খায়া লোকটা চাবাইতে চাবাইতে বলতেছে, চুপ হয়ে চাবাইতে চাবাইতে চুপ চুপ হয়ে গুনগুন করে কি জানি নিজের মনে মনে বলতেছে। তখন মতি মিয়া ওই পান খেতে খেতে বলতেছে, বাবা বলেন কি বলতে চাইছিলেন আমারে আপনি, তখন আমার জন্য কেন আসছেন এই কথা যে বললেন। তখন লোকটা বলতেছে, তোর 2 মেয়ে আছে না রে? মতি মিয়া বলতেছে যে হ্যাঁ 2 মেয়ে আছে। মেয়েদের নিয়ে তুই সমস্যায় আসোস, তোর মেয়েদের বিয়া হইতাছে না। তোর মতি মিয়া এই কথা শুই না খুব একটা অবাক হয় নাই, কারণ মতি মিয়ার যে 2 মেয়ের বিয়ে হইতেছে না এটা আশেপাশের সব গ্রামে গল্পের আগেই বলছি, সবাই জানে। তো মতি মিয়া তখন এই লোকটার কথা মুখে এটা শুই না মতি মিয়ার একটু বিরক্তি জাগছে, কারণ সে এতক্ষণ মনে করছিল যে এই লোকটা আসলে তান্ত্রিক টান্ত্রিক, এখন তার মনে হলো হঠাৎ করে যে সে আসলে তার মেয়েদের বিয়ের নিয়ে সে একটা হইতাছিল কি বলে একটা বাটপাড়ি বা ওই ধরনের কিছু একটা করতে চাইতেছে। কারণ এই ইতিমধ্যে কিন্তু মতি মিয়া এই মেয়েদের বিয়ে নিয়ে কম তাবিজ কবজ করে নাই, যে যেখানে বলছে সেইখানেই সে সেটা করছে, এবং যে যা করছে করতে বলছে সেইভাবেই করছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তখন মতি মিয়া বলতেছে যে এই কথা তো সবাই জানে, আপনি নতুন কিছু থাকলে বলেন। তখন লোকটা বলতেছে, নতুন কি কমু, আমি তো তোর এই কথাই বলতে আসছি, এবং তোর মেয়েদের যাতে বিয়ে হয় সেই ব্যবস্থা করে দিতে আসছি। তখন মতি মিয়া বলতেছে যে আপনার কি লাভ তাতে? তখন লোকটা এই কথা শুই না মতি মিয়ার মুখের দিকে তাকা হাইসা কয়, তোর মনের ভিতরে যে পাপ জন্মছে এই পাপটারে সরাই ফেল। তো মতি মিয়া বলতে, আমার মনের ভিতরে কী পাপ জন্মছে? কয় এই যে আমার সম্বন্ধে ধারণা করছোস যে আমি তোর মেয়েদের এই বিয়ার করে দিয়া সমাধান করে দিয়া, হ্যাঁ তোর কাছ থেকে টাকা পয়সা নিমু। আরে টাকা পয়সা দিয়ে কী করবো, টাকা পয়সা তো আমার হাতের ময়লা। তুই আমার টাকা পয়সা কি দেখতে চাস আমার হাতে আমার কাছে কত টাকা আছে? এই কাজ লোকটা করছি। তার পাশে যে একটা ব্যাগ ছিল সাইডে, সেই ব্যাগটারে বাইর করে দেখাইছে। ব্যাগটা খুললা দেখ 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 কত টাকা। এই কাজ সে ব্যাগটারে মাটিতে ঢাইলা দিচ্ছে। তখন মতি মিয়া দেখলো কি তার ওই ব্যাগের মধ্যে সব 500 টাকার নোট, বান্ডিল বান্ডিল 500 টাকার নোট। দেখছোস আমার কত টাকা? তুই আমার টাকার লোভ দেখাস? আরে তোর টাকার লেগে কি তোর কাছে আইসি আমি? হ্যাঁ, তরে দেখা তোর মনটা ভালো তাই দেখা আমি তোর কাছে আইসি। এই যে তুই নৌকা দিয়ে আমারে উঠাইলি, কেউ নিতে চায় না, পাগল মানুষ, গায়ের থেকে গন্ধ বাইরায়, মাথায় উকুন, হ্যাঁ দাড়ি মোষ এরকম। তো এর জন্যই তো তোর কাছে আমি দেখা তোর লেগে মায়া হয়েছে। তখন আমি তরে আইসি মুর্শিদের ইশারায় আইসি তোর কাছে তরে সাহায্য করার জন্য। আইসা দেখলাম যে না তুই তো আমার ভাতও খাওয়াইলি। আরে যে ভাত খাওয়ায় তার কাছে তো, যে নুন খাওয়ায় তার কাছে তো হয়ে যেতে হয় আর কি, বান্দা পড়ে যেতে হয়। তুই তো আমার বান্দায় ফেলছিস, একবেলা ভাত খাওয়াইছিস। আরে মানুষকে খাওয়ানো তো সবচেয়ে বড় ইবাদত, তুই সবচেয়ে বড় ইবাদতটা করে ফেলছিস। হ্যাঁ, তাহলে তুই তোর উপকার করুম না তো কার করুম? আর তুই কি না মনের ভিতরে চিন্তা করলি যে আমি তোর এর বিনিময়ে আসলে টাকা পয়সা নিমু? এই পাপটা তো ভালো করলি না। তোর মতি মিয়া কয়, আপনি কিছু মনে করবেন না, কারণ এর মধ্যে তো আমি অনেক মানুষকে বিশ্বাস করে অনেক ঠকছি, অনেক টাকা পয়সা ব্যয় করছি। তোর লোকটাও কইতেছে, সেটা তো এদিক দিয়া কথাটা কিন্তু তুই ঠিকই কইছস, তুই কিন্তু মানুষের বিশ্বাস করে ঠকছস, এর লেগেই তো তোর মানুষের প্রতি বিশ্বাস নাই। আসলে বিশ্বাস ভাঙ্গা গেলে মানুষের বিশ্বাস আর জন্মায় না। ঠিক আছে, তোর এটা মাফ করে দিলাম, নিলাম না তোর এই পাপ, ঠিক আছে, তারপরেও তোরে আমি উপকার করব। শোন, এই কাজটা করতে যেয়ে তুই অনেক ভুল করছস। এই যে মানুষের কাছে গেছস, বিভিন্ন জায়গায় গেছস, যা যা কইছে তাই করছস, এতে কি হয়েছে জানোস? তোর মেয়ের
ওই দুইটা মেয়েরই বিয়া আটকায় গেছে গিয়া, এবং এমন কিছু ভালো করতে যায় খারাপ জিনিস তুই আইনা ফেলছস, যার ফলে তোর মেয়েদের বিয়ে হচ্ছে না। এখন যদি তুই শত বছরও অপেক্ষা করস, তারপরেও তোর মেয়েদের বিয়া হবে না। কিন্তু আমি যদি তোর চেষ্টা করি, তাহলে মনে করবি যে বিয়াটা হইতে পারে, যদি আল্লাহ চায়, যদি স্রষ্টা চায়, তাহলে কিন্তু বিয়া হইতে পারে। কিন্তু তা না হইলে তুই যেই কাজ করছস বা যেইভাবে আসলে মানুষের কাছে গেছস, তারা করছে কি ভালোর চেয়ে ক্ষতি করে ফেলছে। তো বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে আসলে এইসব তাবিজ কবজ বা এই ধরনের কাজ করতে যায় ভালোর চেয়ে কিন্তু বেশি খারাপ হয়ে যায়। আপনারা মনে করবেন যে কেউ যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে কিন্তু মানে এই যে বললো এইখানে যান ওইখানে যান, এগুলোর কাছে যাবেন না। আসলে এতে উপকারের চেয়ে অপকারই হয় বেশি। মনে করেন যে কিছু কিছু লোক আছে ইচ্ছাকৃতভাবে আরও খারাপ করে দিয়া, মানে পরিস্থিতি আরও খারাপ করে দিয়া, পুরো উল্টায় দিয়া, হয়তো কোনো সমস্যাই না, অথচ সমস্যা সৃষ্টি করা টাকা পয়সা নেওয়ানোর ধান্দা করে, এবং তারা এর ফলে যেই ক্ষতিটা করে দেয়, সেই ক্ষতি আসলে সারা জীবনও পোষানো যায় না। কাজেই যেসব বাবা মারা তাদের ছেলে মেয়েদের বিয়ে নিয়ে চিন্তিত আছেন, তারা আসলে চিন্তা করবেন না। তারা বেশি বেশি করে আল্লাহ স্রষ্টার কাছে ইবাদত করবেন, বন্দিগি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন, দেখবেন যে আল্লাহর সমস্যার সমাধান হয়ে গেছে। আর তাই তারপরে ওই লোকটা বলল যে তুই এক তান্ত্রিকের কাছে গেছিলি, সেই তান্ত্রিক তরে কী করছিল, কী বলছিল, তার মনে আছে? তখন মতিমিয়ার বলল, হ্যাঁ মনে আছে, আমি কি করছিলাম। তুই কি করছস? তুই কবর থেকে মাটি উঠায় আইনা সেই মাটি দিয়া তাবিজ বানাইয়া মেয়েদের গলায় পরাইছস না? পরাইছি। তুই আরও খারাপ কাজ করছস। তুই কেন এটা করছস? তুই কি জানোস তুই যেই কাজ করছস সেই কাজের কোনো মাফ নাই? হ্যাঁ, তুই এই কাজটা কেমনে করলি? তোর বিবেক কি তোরে বাধা দেয় না? এই তান্ত্রিক যখন কইছে তুই আরও খারাপ কাজ করছস, অনেক খারাপ কাজ করছস। তান্ত্রিক তোরে কইছিল যে রাত্রেবেলা তুই এই কী বলে নদীর মধ্যে যাইয়া সেই নদী ৭ ঘাটের পানি আইনা সেই পানি আবার দিয়া মেয়েদের গোসল করাবি, করছস না? তুই হ্যাঁ করাইছি। তার কি কাটছে, এই সমস্যা কাটছে? না কাটে নাই। তান্ত্রিক বলছে তরে এই মোরগের গলা টিপ্পা মাইরা সেই মোরগের, তারপরে মোরগের জব দিয়া সেই মোরগের রক্ত দিয়া মেয়েদের পাও রাঙায় দিতে কইছিল? হ্যাঁ কইছিল। তাইলে তুই জীবন্ত মোরগের গলা টিপ্পা মারছস। হ্যাঁ, তারপরে ওই তান্ত্রিক আবার যখন তারপরেও হয় নাই, তখন কী কইছিল যে একটা বাচ্চারে মাইরা সেই বাচ্চার বুকের রক্ত দিয়া মেয়েদের পা যদি ধোয়া দেস, তাহলে তাদের ওই বিয়ের বান খাইটা যাবে, বলছে না? কিন্তু এই সময় তুই ফেরত আসছস। হ্যাঁ বলছি, এগুলি করছি, এগুলি শিরক করছস। আর শিরক যারা করে, তাহলে তারা কি জানোস? তারা কিন্তু একদম আল্লাহর সরাসরি শত্রু হয়ে যায়, আর তাদের পাপের কোনো মার্জনা নাই। তোর পাপটাও এরকম হয়ে গেছে। তুই আরও অনেকগুলি খারাপ কাজ করছিলি এই মেয়েদের বিয়ের জন্য। কিন্তু যাই হোক, তুই তারপরে যে ফেরত আসছস এবং হয়েছে, তারপরে তরে দেখে আজকে আমার মায়া লাগলো, এর জন্য আমি আইছি। কিন্তু এখন তরে আমি বলতেছি, ওই যে তুই লাস্টে যে তান্ত্রিকের কাছে গেছিলি, সেই তান্ত্রিক করছে কি মেয়েদের বিয়ের জন্য তোরে জিন চালান করছিল। জিনের কথা বইলা জিন চালান করছে, কিন্তু সেই জিনটা হয়ে গেছে আসলে খারাপ জিন। সে তরে কইছে ভালো কাজ করবে, কিন্তু জিনের চালান করতে যায় সেই জিন করছে উল্টা করতে যায়। তোর মেয়েদের কিন্তু কোনো বিয়ের ব্যাপারে কোনো দোষ ছিল না। আর বিয়ে মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহর হুকুমে, সময় মতো বিয়ে হয়ে যেত। কিন্তু সেই জিন করছে কি ভালো করতে যায়, ওই তান্ত্রিক তোর এমন খারাপ জিনিস চালান করে দিছে, এখন সেই জিনদের আসর পড়ে রয়েছে তোর মেয়েদের উপরে। এখন সেই কারণে তোর মেয়েদের বিয়ে হইতেছে না। এখন এই কথা শুই না এই বলতেছে, মতিমিয়া বলতেছে, তাহলে এখন উপায় কি বাবা, কি করতে হবে? উপায় তো এখন এই জিন তাড়াইতে হইব। এই জিন তাড়ানো তো সহজ না। যেই জিনগুলি তোর দুই মেয়ের এক একজনের গায়ে প্রায় 20টা করে জিন আছে, যারা তোর মেয়েকে এরকম শরীর বন্ধ করে রাখছে, বিয়া বন্ধ করে রাখছে। তারা তোর মেয়েরা জীবিত থাকতে কোনদিন তাদের বিয়ে করতে দিবে না। এবং আরেকটা জিনিস দেখ, তারা কিন্তু তোর মেয়েরা ডিস্টার্ব করে না, বা তোর মেয়েদের কোনো রকমের এরকম আচরণে প্রকাশ করে না যে তাদের সাথে জিন আছে, তুই যাতে বুঝতে পারস। কিন্তু তোর
কিন্তু তাদের ওই জিনের বদনজর কিন্তু তোর মেয়েদের গায়ে আছে, এবং তারা সরাসরি তোর মেয়ের চারপাশেই থাকে মেয়েদের, এবং যখনই কোনো বিয়ে শাদীর এরকম কথা ওঠে ওই জিনটা কিন্তু ওই বিয়ে ভাঙ্গান দিয়া দেয়। তো এই দোষ তো কাটাইতে হইব। তো এখন বললো, মতিমিয়া বললো, তাহলে আমি এই দোষ কীভাবে কাটাবো বলেন? তখন লোকটা বলল যে দোষ কাটানোটা খুব একটা সহজ ব্যাপার কিন্তু না। তুই এক কাজ কর, আমি তোরে এই যে একটা জিনিস দিতাছি, এই জিনিস দুইটা নিয়া তুই করবি কি, ওই মেয়েদেরকে খাওয়াবি, খাওয়াইলে দেখবি যে আর তাদের আল্লাহর রহমতে মাস তিনিকের মধ্যেই বিয়া হয়ে যাব। আর এর আগে যেটা করতে হইব সেটা হলো তোর যে মেয়েদের গায়ে যে জিন আছে সেইটা তাড়াইতে হইব। তখন লোকটা বলতেছে যে তাহলে কেমনে এই জিন তাড়াবো? তো আপনি কি আমার বাসায় যাবেন? না, আমি তো তোর বাসায় যাবো না। তুই এক কাজ কর, তুই তোর মেয়েদের নাম, একজনের নাম শরীফা আর একজন জামিলা, এই দুইজনের নাম তাই না? কইলো যে লোকটা মতিমিয়া বললো, হ্যাঁ আপনি আনলে আমার মেয়েদের নামও জানেন। আমি তো সবই জানি রে, তোর দিকে তাকাই তো সব কিছু জানি না ফেলতেছি। আমি অতীত জানি কিন্তু ভবিষ্যৎ কিন্তু জানি না, ভবিষ্যতে কী হইব সেটা জানি না, কি হইতে পারে সেটা আমি বলবো। ভবিষ্যৎ জানে শুধু একমাত্র স্রষ্টা, মানুষ জানে, কিন্তু অতীত মানুষ কিন্তু জানতে পারে। আর আমি যে তোর লয়ে কথা কইতেছি আমার সাথেও কিন্তু কয়েকটা জিন আছে, এবং তারা কিন্তু ভালো জিন, এবং তারা আমাকে তোর দিকে তাকাইলি তারা কানে কানে বলে দিতেছে তোর সম্পর্কে কথা। তুই যা যা করছিস জীবনে সব কইতে পারো আমি তোরে, কিন্তু তোর ভবিষ্যৎ কী হইব এটা কিন্তু বলতে পারো না। আর যারা এইসব ভবিষ্যৎ করার কথা বলে তারা কিন্তু ভণ্ড মনে রাখিস। তো মতিমিয়া ওই লোকটার কথাবার্তা শুই না, তার এক ধরনের মনের মধ্যে তার ভক্তির সৃষ্টি হয়েছে। সে বলতেছে, বাবা আসলে আমার তো আপনি সবই জানেন, তাহলে আমার মেয়ের এই দুইটা যদি দোষ কাটায় দেন তাহলে তো আমার যে পৃথিবীতে আর কেউ সুখী হইব না। আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ হব, আর আপনার কাছেও অনেক কৃতজ্ঞ হব। তো আপনি আমার দয়া করে আমার এই ব্যাপারে একটু, যেহেতু নিচ থেকে আইসেন, আমার একটু হেল্প করেন, আমার সাহায্য করেন, তাহলে বাবা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়েছে। মতিমিয়া করছে কি, তার যে টুল থেকে নাইমা লোকটার একটা পাও জড়ায় ধরছে। তো লোকটা বলতেছে, ঠিক আছে আর ধরতে বোন, আমি তো তোর নিচ থেকেই আইছি যে তোরে হেল্প করুন, ঠিক আছে এক কাজ কর। এই বলে লোকটা করলো কি, তার ব্যাগের এদিক ওদিক তাকায়া ওই একটা গাছের যে কাঠি আছে কাঠি নিয়ে আইসা সে করলো কি, ওই আর একটু আগায় যায় ওই যে তোর ইয়া থেকে আর কি বলে সমিলের পাশে মাটি যেখানে আছে সেই মাটির এখানে একটা গোল দাগ কাটছে। দাগ কাইটা তো সে মোটামুটি গোল আর কি, মানে একটা গোল সার্কেল কাটছে। সার্কেল কাইটা সে এখানে করলো কি, মতির বিয়ারা বলতেছে, লেবু আছে কিনা, লেবু আনার ব্যবস্থা কর, একেবারে একদম কাঁচা লেবু আনার ব্যবস্থা কর 2টা। তো মতিমিয়া ওই যে তার যে লোক থাকে সেটা বললো, এই দেখতে লেবু আছে কইতে। তো লোকটা লেবু নিয়ে আইলো দৌড়ে, প্রায় আধা ঘন্টার মধ্যে লেবু নিয়ে আসলো। এর মধ্যে ওই গোল দাগ কাইটা ওই লোকটা বিড় করে কী জানে মন্ত্র পড়ে, আর ওই গোলের মধ্যে দাগ কাটে, ক্রস কাটে, করতে 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 তো নাম লেখলো, এক জায়গায় নাম লেখলো শরীফা, আর জায়গায় লেখলো জামিলা, 2 মেয়ের নাম লিখছে। আর নিচে লেখছে মতিমিয়ার নাম, তারপরে আরেকজনের নাম লিখছে। তারপরে নাম লেখা ওই লেবু 2টা আসার পরে লেবু 2টা করলো কি, ওই 2টা জামিলা এবং ওই যে শরীফা তাদের নামের উপরে রাখছে, 2 মেয়ের নামের উপরে রাখছে। রাখার পরে আসলে আমি কিন্তু নামগুলি যে বলতেছি এই নামগুলো কিন্তু তাদের আসলে অরিজিনাল নাম না, বা মতিমিয়া যে এটা কিন্তু তাদের অরিজিনাল নাম না, কিন্তু ঘটনাটা অরিজিনালের মতো, অরিজিনালি আপনারা অনেকটা অরিজিনালের মতোই বলতেছি, একটু হয়তো কথা বলতে গিয়ে এলোমেলো হয়েছে, গল্পের ছলে যেরকম হয় আর কি। তো তখন করলো কি, ওই যে যখন লেবু 2টা রাখলো, তো রাখার পরে লোকটা ওই লেবু 2টা রাখার সাথে সাথেই দেখা গেল কি, মতিমিয়া আশ্চর্য একটা জিনিস দেখলো যে লেবু 2টা নিচ থেকে ঘুরতেছে, হালকা করে লেফট থেকে রাইটের দিকে ঘুরতেছে, ঘুরতে 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 একসময় লেবু 2টা কাঁচা ছিল, কিন্তু একদম সবুজ কাঁচা লেবু ছিল। ওই 2টা লেবু কয়েক মুহূর্তের মধ্যে একদম হলুদ হইতে হইতে একদম হলুদ হয়ে গেল, হলুদ হয়ে একদম চুপসায় গেল লেবু 2টা। তো লোকটা মতিমিয়ার দিকে তাকায়া বলতেছে যে আরও 2টা লেবু, আরও 4-5টা লেবু আনা, বেশি করে লেবু আনা, 1 ডজন লেবু আনা। তো ওই লোকটা দেওয়ার পরে ওই লোকটা দৌড়ায় গেছে কি, আবার যে 1 ডজনের লেবু আনছে। তো দেখা গেলো এরকম করতে 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 একটা লেবু চুপসায় যায়, আর মতিমিয়া ওই যে তান্ত্রিক করে কি, যে লেবুটা একদম চুপসায় গেছে ওই লেবুটা রে এই হাতের দিয়া মানে করাতের হাতটাকে ছুরির মতো করে ওই লেবুর উপরে এমনি পোষায়। তো দেখা গেল লেবুটা 2 টুকরা হয়ে যায়। এরকম করতে 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 লেবু শেষে 1 ডজন শেষ হইলো, 2 ডজন লেবু শেষ হইলো, প্রায় 3 ডজন লেবু শেষ হইলো, প্রায় 4 ডজন লেবু শেষ হইলো।
এমন করতে করতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করতে 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 প্রায় প্রায় 38টা লেবু শেষ হয়ে গেছে। তো আর যে লেবু আনতেছিল তারাও বিরক্ত হয়ে গেছে, আরে লেবু এগুলো করতে, একটা লেবুর স্তূপ জমে গেছে করতে 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 যখন গেলো লাস্টের দুইটা প্রায় 40 38 39 40 নাম্বার দুইটা লেবু আর কিন্তু হচ্ছে না, কি বলে, এই হলুদ হচ্ছে না। ওই দুইটা লেবু একবারে কাঁচা হয়ে ঘুরতাছে কিন্তু হলুদ হয় না। তখন ওই মতি মিয়া বলতেছে, তাকায় রয়েছে অদ্ভুত হয়ে, আরও লোকজন জমে গেছে তারা করে। এর মধ্যে দেখে রাস্তা দিয়া একটা বুড়া লোক, বয়স্ক একটা লোক, হাতে একটা লাঠি নিয়া, সে খুব হন্তদন্ত হইয়া মতি মিয়ার এখানে আসছে, সমিলের দিকে আইতাছে। আইসা ওই মতি মিয়া কিন্তু তার এখানে যে রাস্তার ঢুকার যে একটা গেট, সেই একটা যে কাঠের একটা গেট আছে, এই কাঠের ইয়ার মতো করে আর কি, বেড়ার মতো করে এটা দিয়া রাখে, তার মানে ভিতরে ঢুকা যায় না। তো ওই লোকটা আইসা গেটের মধ্যে প্রচণ্ড জোরে এক লাথি মারছে। লাথি মারার পরে গেটটা ভাঙ্গা চুরা একদম 2-3 হাত দূরে গেছে। এটা শব্দ হয়েছে, পরে সবাই ওদিকে তাকাইছে। তো তাকানোর পরেই তান্ত্রিক তাকায় রয়েছে, ওই লোকটা আয়া সরাসরি তান্ত্রিকের দিকে তাকায় করতেছে, থাম, তুই থাম, তুই আমার 38টারে নিছস, তুই আর 2টারে নিস না। তখন তান্ত্রিক কিন্তু উঠা দাঁড়ায় তার হাতের যে ইয়াটা আছে, লোহার ইয়াটা, সেটার মধ্যে ঝঞ্ঝন 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 করে শব্দ করে যায়, দাঁড়ায় বলতেছে যে তোর 38টা নিছি, কিন্তু তুই তো এই দুইটা, তোর 38টায় তো এই দুইটা মেয়ের জীবন থেকে প্রায় 30 বছর নিয়ে গেছে গিয়া, হ্যাঁ সারা জীবন নিয়ে যেত গিয়া, তাহলে তুই কি তোর এই দুইটারও নেব? তখন ওই লোকটা বলতেছে, তুই যদি এই দুইটা নেস তাহলে আমিও ওই দুইটা মেরে নিয়ে যাবো, মনে রাখিস। তখন ওই তান্ত্রিক হাসতে হাসতে বলতেছে যে এত সস্তা না, তুই মনে করিস না যে তুই চাইলি তোর ওই দুইটা নিয়ে যাবি, যদি নিতে পারতি তাহলে এইখানে আইতি না, তুই ওই দুইটা নিয়ে যেতি, বুঝছিস, নিয়ে চেষ্টা করে দেখ। এই কথা শুনে না লোকটাগুলো কি দেখবি, এই লোকটা যেইভাবে আসছিল সেইভাবেই গেছে গিয়া। তো ওই লোকটা তান্ত্রিক আবার করছে কি, তার যেই সার্কেলটার পাশে বইসা আবার ওই কী মন্ত্র পড়া কী পড়তেছে, বিড় করে কী সূরা পড়ে বা মন্ত্র পড়ে, সে ওইটা ফু দেয় আর লেবু দুটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে আবার থামে, আবার ঘুরতে থাকে। তো এরকম করতে করতে অনেকক্ষণ পরে লেবু দুটা দেখা যেতে আস্তে আস্তে একটু একটু হলুদ হইতেছে, অনেকক্ষণ 1 ঘন্টা হলুদ হইতে হইতে আবার একটু হলুদ হয়। এমন সময় ওই লোকটা আবার আসছে, ওই যে লোকটা রাস্তা দিয়ে আসছে, বলে থাম থাম, ওই তুই থাম, আমার দে, আমার এই 2 পোলারে আমি নিয়ে যেতেছি, আমি কথা দিতেছি আমার এই পোলারা তোর কাছে আর আসবো না, ওই মেয়েদের দিকে আর তাকাইবো না। হ্যাঁ, তো লোকটা বলতেছে যে না, দিব না, ওদের তো মারুমি, আর তরেও মারুম। এই কে করছে কি, ওই লোকটা তান্ত্রিকটা আরেকটা গোল সার্কেল কাটছে, সার্কেল কাইটা ওটার মাঝখানে আরেকটা লেবু রাখছে, লেবু রাইখা বললো এইটা হইলো তুই। এই কথা যখন বলছে তখন ওই রাস্তায় যে লোকটা ছিল সে করে কি, যে থাম থাম, আমি তোর কাছে ক্ষমা চাইতেছি, আমারে ছেড়ে দে, আমার আমার সন্তানটা ভুল করছে, আমি তো ভুল করি না, আমি সন্তানদের টানে আসছি, তখন এর জন্য তোর কাছে আসছি, তুই জানি তুই মেরে ফেলতে পারবি, তোর কাছে ক্ষমা প্রাণ ভিক্ষা চাইতেছি, তুই আমার সন্তানদেরকে এক কাজ কর, তুই আমার প্রাণ নে, কিন্তু আমার সন্তানদেরকে মারিস না, এই 2টা সন্তানই আমার আছে, আমার 40টা সন্তান ছিল, তার মধ্যে তুই 38টারে নিয়ে গেছিস, আর 2টা আছে, তুই তাদেরকে ছেড়ে দে, দেখ ওদেরও তো ছেলে মেয়ে আছে, তার ওদের ছেলে মেয়ে থাকলে 2টা কুমারী মেয়ের পেছনে তোর ছেলেরা কেমন আটকা ছিল? হ্যাঁ, তোরা হলো জিন জাতি, আমরা হলো মানব জাতি, তোরা তোদের মতো থাকবি, আমরা আমাদের মতো থাকুম, তা আমরা তো তোর কোনো ক্ষতি করি নাই, বা এই মতি বা ওনার মেয়েরা তো তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোরা কেন ওর পিছনে লাগছে? কয় ও ক্ষতি করে নাই, কিন্তু যেই তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই তান্ত্রিক তো ওদেরকে চালান করছিল এই মেয়েদের পিছনে, কয় চালান করছিল 2জন রে, সবাই তো করে নাই, তাহলে তোর অন্যরা আসছিল কেন? কয় দেখ ওই মেয়েদেররা, ওই ওনার মেয়েরা অত্যন্ত সুন্দর দেখতে, তো আমার সব পোলার এই কিন্তু এই 2টা মেয়ের আর কি প্রেমে পড়ে গেছিলো, বা মেয়ে 2টাকে ভালো লাগতো, তারা বিবাহিত, তারপরেও তাদের ভালো লাগতো, তারা জানে মানুষকে বিয়ে করা সম্ভব না, কিন্তু তারপরেও তার পিছনে লেগে থাকতো, এবং অনেকটা দুষ্টামি করে এই লেগে থাকতো, তাদের মধ্যে যে কুচিন্তা ছিল তারা কিন্তু না, তারা কিন্তু মেয়েটাকে কখনো ডিস্টার্ব করে নাই বা তুইলা নিয়ে যায় নাই, বা এখানে করে কোনো রকম বিরক্ত করে নাই, বরং অনেক সময় তাদেরকে মেয়েটাকে দেখা গেল যে বাইরের লোকের কাছ থেকে নিরাপদেই রাখছে। তোর তো নিরাপত্তা দেওয়ার দরকার নাই, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট,
মানুষের অন্য নিয়মকানুনই যথেষ্ট, তোর নিরাপত্তা তোরা রক্ষা কর, আমাদের নিরাপত্তা তোদেরকে দিতে বলে নাই কেউ। কিন্তু তোরা নিচ থেকে কয় আমরা নিচ থেকে, আমার ছেলেরা নিচ থেকে আসে না, ওই তান্ত্রিক আসছে, তুই যদি বলস তাহলে ওই তান্ত্রিকটা এখন আমি মেরে ফেলতে পারি। কয় সেই তান্ত্রিকটা তোর মারতে হইব। সেই তান্ত্রিক কয়েছে, কয় ওরকম এক ইয়াতে আছেন, একটা না জায়গার নাম বললো যে শ্মশান, ওই শ্মশানে আছে। কয় যা ওরে মাইরায়, ওরে মাইরা ফেল, কারণ এই ধরনের তান্ত্রিকদের বাইচা থাকার কোনো অধিকার নাই। এরা কী করে, তোর অন্যদের ক্ষতি করে, নিজেদের সামান্য লাভের আশায়, নিজেদের লোভের আশায় তারা কে নিজেদের অন্যদের ক্ষতি করে। যা ওই তান্ত্রিকরা মাইরা আয়। তো লোকটা করলো কি, কয় যাচ্ছি, এই কয় কি তুই আমার ছেলেদের মারিস না, কয় আয় তারপরে কমো। তো ওই লোকটা করলো কি, তখনই আবার হন্তদন্ত যেভাবে আসছিল চলে গেছে। তার ঠিক আধা ঘন্টা পরে তার এই লোকটা কিন্তু এর মধ্যে আর আবার যাওয়ার সময় বলে গেলো যে দেখ তোর কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম যে আমার ছেলেরে আমি না আসা পর্যন্ত ওদেরকে আর মারিস না, ওরা এমনিই মরার পথে হয়ে গেছে, মরার পথে যাত্রী হয়ে গেছে, ওদের কিন্তু প্রাণটা আর বেশি নাই, তুই যদি আবার কোনো কিছু করস তাহলে ওরা দুজন মারা যাব। তো মতি মিয়া কিন্তু পুরো বিষয়টা ওইখানে উপস্থিত যারা ছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল। আসলে তারা চোখের সামনে কিছু দেখতেছে না, শুধু লেবু ঘোরা ছাড়া আর লেবুর হলুদ হয়ে যাওয়া ছাড়া, রং বদলানো চুপসায় যাওয়া ছাড়া। কিন্তু এর মধ্যে আর এই লোকটা যে উপস্থিত, এই লোকটাকে তারা দেখতেছে ঠিক যে, আর এছাড়া কিন্তু ওই সে কিছুই দেখা হচ্ছে, এর মধ্যে বলে 40-38 জনরে মাইরাও ফেলছে। তো যাই হোক, তো মতি মিয়া তো দেখে অবাক হইতেছে। তো তার অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পরে ওই লোকটা আবার আসছে, একেবারে ঘাইমা টাইমা একেবারে টিয়া হন্তবন্ত আয়া বলছে যে আমার। তখন মতি মিয়া বলতেছে যে আচ্ছা, ওই লোকটা তান্ত্রিকটা বলতেছে যে ওই লোক আইসা বলতেছে যে আমি মারছি, ওই জঘন্যভাবে মারছি, একদম মাইরা গাছের লগে ঝুলাই দিয়ে আইছি। তখন বলতেছে যে তান্ত্রিক বলছে ঠিক আছে, তোর ছেলেদেরকে কীভাবে নিবি বল, ওদেরকে কি আমি যে কি সুস্থভাবে নিবি নাকি বা হাত একটা পাও ভাঙ্গা দিব? কয় না না, দয়া করে আমার এই ক্ষতিটা করিস না, আমার 38টা ছেলে নিছস, সেই কষ্ট আমার কোনোদিন যাইব না। আর আমি কথা দিতেছি যে আমার এই ছেলেরা জীবিত, আমাদের বংশের আমাদের গোষ্ঠীর কোনো জিন জাতিরেই আমি তোদের কাছে আর এই যে ওনার বাড়ির আশেপাশে ভিড়তে দেবো না, বরং সারা জীবন আড়াল থেকে প্রোটেক্ট করে রাখুন। বা কয় তোর প্রোটেকশন লাগবো না, তুই যেটা করবি সেটা হলো তোর ছেলেদেরকে নিয়ে যা, আর যেন কুদৃষ্টি এদিকে না দেয়, মন থাকবো? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তার ছেলেদেরকে ছেড়ে দিলাম। এই কথা বইলা ওই লোকটা আবার একটা মন্ত্র পইরা ওই লেবুটার দিকে ফু দিতে, লেবুটা যেদিকে এতক্ষণ যেদিকে ঘুরতেছিল তার ঠিক উল্টা দিকে ঘুরতে শুরু করলো। একে ঘুরতে ঘুরতে ঘুরতে, এটা কিন্তু সবাই দেখতেছে, এবং এই যে আমাকে গল্পটা বলছে সে ওইখানে আসলে উপস্থিত ছিল, সেও দেখতেছে। আসলে জগতে অনেক ধরনের বিচিত্র রকমের ঘটনা ঘটে, এগুলি আমরা যদি গল্প মনে করি, আমি এগুলি গল্পই মনে করছি, দেখেন আসলে আমার নিজেরও এগুলো বিশ্বাস হয় না যে আসলে লেবু ঘুরে বা লেবু এইটা করে ওইটা করে, হয়তো মন্ত্রের প্রভাবে বা এগুলি হইতে পারে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনাটা অন্যদের কাছে শেয়ার করলে আসলে গল্প শোনার মতো মজা পাওয়া যাবে, তাই আমি বলতেছি। এটাকে আসলে কাউকে বিশ্বাস করতেও বলবো না, আমি কাউকে বলবো না যে এটা আবার গল্পের মতোই শুনেন আর কি। তো এইসব জিন পেত ভূত, আসলে জিনদের কি কোনো কাজ নাই যে মানুষের পিছনে লাইগা থাকে? আল্লাহ যাদেরকে যেইভাবে তৈরি করছে তারা তাদের জগতে আছে, আর জিনেদের এত এত নাই মানুষের পিছনে লেগে থাকবে, অথবা মানুষের এত নাই জিনদের প্রতি লেগে থাকবে, যারা যাদের মতো ভালো থাকুক। যাই হোক বললো। তো লেবু দুইটা আবার উল্টা দিকে ঘুরতে ঘুরতে যেটা হইলো সেটা দেখা গেলো যে লেবুটা আবার আগের মতো একটু সবুজ 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 এবং সজীব হয়ে গেছে। তো সজীব হয়ে যাওয়ার পরে তো তারপরে ওই লোকটা কী করলো যে যা নে লেবু নিয়ে যা, এইটা দুইটা লেবু তুইলাই ওই লোকটার দিকে ছিঁড়া মারছে। আর লোকটা করলো কি, যে আসছিল সে দুইটা লেবুই ধরলো, ধইরা বললো যে অনেক ধন্যবাদ, আমি কথা দিতেছি আমার এরা আর কোনোদিন আসবে না। তখন লোকটা একটা কথা বললো, ওই যে গ্রাম দেশে যেটা হয়, কয় দাঁড়া থাম, যাবি না এখনই, তোরা যে তুই নিয়মিত যাচ্ছ সেটা চিহ্ন তো রেখা যাবি। এইটা হলো আসলে বন্ধুরা, আমি কিন্তু এই ধরনের গ্রামের যখন গল্পগুলি শুনি তখন এরকমই শুনি যে জিনে কী করে বা ভূত পেত যাওয়ার সময় এই একটা কিছু ভাঙ্গিয়া দেওয়া যায়। তো ওই রকম যথারীতি আমি যে লোক আমার গল্প বলছে তার শেষে আমি প্রশ্ন করছিলাম যে আসলে কেন এরকম করে। তো সে আমারে বলছে যে আসলে চিহ্ন রাখার জন্য, যাতে ওই গাছটার দিকে তাকাইলেই মনে পড়ে যে তারা এই কাজটা করছিল, সেটা আসলে একটা স্মৃতির মতো থাইকা যায়, এবং এটা দেখে তারা সতর্ক থাকে। অন্য জিনরাও ওই গাছটা দেখলে সতর্ক থাকে যে এখানে এরকম ঘটনা ঘটছিল বা এইরকম এটাই কাজ করলে এরকম শাস্তি হয়। তো এইসব কথা ভাইবেই তারা এই ধরনের কাজগুলি আর কি করে, বা যাওয়ার সময় একটা গাছ অথবা কিছু একটা চিহ্ন রেখা যায় যে তারা, যাতে অন্যরা সতর্ক থাকতে পারে। তখন মতি বললো কি বলে, তান্ত্রিক বললো যে ওই যে বড় কাফিলা গাছটা দেখা যাচ্ছে রেন্ডি গাছ,
ওই গাছের সবচেয়ে মোটা ডালটা ভাঙ্গা ফালাই দেওয়া যাবে। তখন ওই কিছুক্ষণের মধ্যেই দেখা গেলো যে যে আসছিলো সে বললো আচ্ছা ঠিক আছে। তো কিছু প্রায় 3-4 সেকেন্ডের মধ্যেই দেখা গেলো যে ওই গাছটার মধ্যে ধুমঝুম করে একদম বিশাল বড় গাছ কিন্তু এটা, এবং একটা ঢাল ভাঙিয়া একদম মাঝখানে একটা ডাল ভাঙিয়া একদম মাটির মধ্যে পড়ছে। তো এরপরে ওই গেল। তারপরে ওই লোকটা বললো যে যান, আপনার মেয়েরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। তারপরে লোকটা কী করলো, ওই মেয়েদেরকে বললো যে আপনি তাদের বাসায় যাবেন, বাসায় যাওয়া এই সূরা একটা বললো যে কিছু সূরার নাম বলে দিল যে এগুলো পইরা আপনি ওই মেয়েদেরকে পানিতে ফু দিয়া খাওয়াবেন। আর হলো মেয়েদেরকে কয়েকদিন খুব সাবধানে ঘরের মধ্যে রাখেন, তারা যেন একা রাতেরবেলা বের হয় না, বাসা থেকে ঘর থেকে বের না হয় বা টাথরুমে না যায়। তো এইসব ব্যাপারে খেয়াল রাখবেন। আর যেটা করবেন সেটা হলো যে যথারীতি দেখবেন যে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। তো এই ঘটনার পরে বন্ধুরা ঠিকই কিন্তু 3 মাসের মধ্যেই পরপর 2 মেয়ের একদম ধুমধাম করে বিয়ে হয়ে গেছে। এবং যেই তান্ত্রিক আসছিল সে কিন্তু এই কাজের বিনিময়ে একটা টাকাও নেয় না এই মতি মিয়ার কাছে। এবং সে যেভাবে আসছিল সেইভাবেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে। আর মতি মিয়া তারা চাইছিল যে তারা আগায় দিয়ে এই করতে, কিন্তু সে মতি মিয়ার আর কোনো সহায়তা নেয়নি। সে কিন্তু যেদিক থেকে আসছিল সেদিকেই হাইটে গেছে, এবং যে কোনো নৌকা টোকাও নেয় নাই, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভেনিশ হয়ে গেছে বা যে চলে গেছে আর কি। তো আসলে আমাদের জীবনে এই ধরনের আজব ঘটনা আসলে কোথাও না কোথাও ঘটতে থাকে। তো প্রতিটা ঘটনা থেকেই কিন্তু আসলে শিক্ষার একটা বিষয় থাকে বন্ধুরা। তো আমরা এই ঘটনা থেকে আমি যেটা শিক্ষা নিয়েছি বা আমি যেটা মনে মনে ঠিক করেছি যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমেরই সমস্যা আসে এবং কোনো সমস্যাই কিন্তু দীর্ঘস্থায়ী না, এবং সেটার জন্য একেবারে অস্থির হয়ে যাওয়ার কিছু নাই। কারণ আল্লাহ যখন সমস্যা দেয়, যদি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা হয়, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া হয়, ইস্তেগফার পড়া হয়, আস্তাগফিরুল্লাহ বলা হয়, এবং যার যার ধর্মীয় রীতি অনুযায়ী চর্চা করা হয়, তাহলে দেখা যায় যে এই সব সমস্যা কিন্তু একসময় কেটে যায়। আর আমাদের বিবাহ না হওয়া গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে এটা একটা অনেক বড় ব্যাপার। এটা অনেক সময় মেয়েদের বিয়ে দেখা যায় হচ্ছে না বিভিন্ন কারণে। তো এটাকে দেখা যায় ন্যাচারাল কারণেই হয়তো বিয়ে হয় না বা বিয়ে ভেঙে যায়। এটা নিয়েও অস্থির হওয়ার কিছু নাই। কোনো তান্ত্রিক, কোনো এইটা ওইটা কাছে যাওয়া উচিত না, হুজুরের কাছে যাওয়া উচিত না। কোনো ধরনের জিন বা এই ধরনের যারা চালান করে বা যারা এইগুলো নিয়ে কাজ করে তাদের কাছে তো যাওয়া উচিতই না। তো দেখা যায় যে আল্লাহর কাছে সমাধান চাই, তাতে আসলে ক্ষতির চেয়ে বা লাভের চেয়ে কিন্তু ক্ষতিই হইতে পারে বেশি। মতি মিয়ার যেটা হয়েছিল। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে আমাদের এই গল্পটা শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি করে আমাদের এই রহস্যটিকার সাথে থাকেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বাবন আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।